প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে 11তম অধ্যায় যেটা আছে বাংলাদেশের ভূপ্রকৃতি, সেটার বড় প্রশ্ন পড়েছিলাম। আমি তো ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই বাসায় তোমরা সবাই পড়ে লিখেছো। আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব। আমরা যখন রিডিং পড়েছিলাম সেখানে কি ছিল, যে আমাদের কিছু ছোট ছোট সেখানের মধ্যে প্রশ্ন ছিল। এখন আসো তাহলে আমরা সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে যে এসো বলি, সেখানের মধ্যে আমাদের কিছু প্রশ্ন ছিল। শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে কি করতে হবে, শ্রেণীতে আলোচনা করতে হবে। এটা আমরা আমাদের ফার্স্ট ক্লাসে আলোচনা করে ফেলেছি। এখন আসো খতে বলছে কি, যে এসো লিখি 3টি ঋতু যেসব সংজ্ঞাগত তথ্য বা বৈশিষ্ট্য রয়েছে তা লিখো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, আরেকটা কি শীতকাল, 3টা কাল। তাহলে আমি এখানের মধ্যে আলোচনা করছি, এগুলো আমাদেরকে লিখতে হবে না, যেটা লিখতে হবে সেটা আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে লিখে দিব। গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে কি হয় দেখো, তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বর্ষাকালে গড়ে 203 সেন্টিমিটার পর্যন্ত কি হয়, বৃষ্টিপাত হয়। শীতকালে কি হয়, শীতকালে আমাদের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। ওখানে একটা বৃত্ত, একটা সার্কেল দেওয়া হয়েছিল, বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল। হ্যাঁ, বৃত্তাকারে 3টি ঋতুকে একটি পোস্টারে আঁকো, ঋতুগুলো অন্তর্ভুক্ত মাস লেখো ও ঋতুর বিভিন্ন ছবি আঁকো। এটা যদি তোমরা করতে পারো, তোমরা অনেকেই ভালো আঁকো, তাহলে বাসায় একটা আর্ট পেপারের মধ্যে কি করবে, এঁকে ফেলবে। এখন আসো, এখানে বলছে ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিল করে। এটা আমি যখন রিডিং করেছিলাম তখন আমি আলোচনা করেছিলাম। এখানের মধ্যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে কি হয়, প্রচন্ড গরম থাকে। তারপরে কি হয়, কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকাল, বর্ষাকালে কি হয়, মৌসুমী বায়ু বয়ে যায়। শীতকাল, শীতকালে কি হয়, আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, শীতল থাকে, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়। এর পরেরটাতে আসো, এটার বিষয়বস্তু ছিল যে বঙ্গোপসাগর। তাহলে কেন পর্যটকরা বঙ্গোপসাগরের আশেপাশে কি করে, এ সকল স্থানে বেড়াতে আসবেন, তা শ্রেণীতে শিক্ষকের সহায়তা আলোচনা করো। কেন আসবে আমরা একটু সেটাকে ব্যাখ্যা করি, সেটা আলোচনা করি। পর্যটকরা বঙ্গোপসাগরের আশেপাশে 3টি আকর্ষণীয় স্থানের জন্য এখানে বেড়াতে আসবেন। কেন, কি কির জন্য? সুন্দরবন, কক্সবাজার, আরেকটা হচ্ছে কুয়াকাটা। হ্যাঁ, এখানের মধ্যে কি আছে দেখো, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত আছে কি, আছে আমাদের সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এটি পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে কি করেছেন, স্বীকৃতি দিয়েছে। এ বনে বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া আছে এখানে চিত্রা হরিণ, আছে বন্য শূকর, আছে সজারু আর পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কি কুমির, সাপ ও মাছ। কক্সবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 125 কিলোমিটার পর্যন্ত কি আছে, বিস্তৃত আছে। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের কি একমাত্র প্রবাল দ্বীপ। হিমছড়ি, হিমছড়িতে তোমরা অনেকে গেছো বেড়াতে, যারা কক্সবাজার গেছো তারা কিন্তু হিমছড়ি অনেকে ঘুরে এসেছো। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কি 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কি, কক্সবাজার সমুদ্র সৈকত। এখন আসো কুয়াকাটা। কুয়াকাটা কি বলছে, বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিল। এখানে 100 বছরের পুরানো কি আছে, বৌদ্ধ মন্দির আছে।
শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে কি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে কি বলা হয়, সাগর কন্যা বলা হয়। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এখন আসো নেক্সটে আমরা কিভাবে আকর্ষণীয় স্থানগুলো আকর্ষণীয় যে স্থানগুলো আছে তার পরিবেশটা আমরা কিভাবে করে সংরক্ষণ করতে পারি। আমরা ওই যে একটা ছোট প্রশ্ন করেছিলাম, ওটা আর এটা পয়েন্ট একেবারে বহু একই। কিভাবে পাহাড় ও গাছ নির্বিচারে না কেটে ময়লা আবর্জনাগুলো যেখানে সেখানে না ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পর্যটক সহ স্থানীয় সবাইকে আমরা কি করব, উৎসাহিত করে আমরা কি করব, পরিবেশকে সংরক্ষণ করতে পারবো। চারপাশে সচেতনমূলক ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে। এছাড়া আছে কি, নিরাপদ পরিবেশ সৃষ্টিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে আমরা কি করতে পারবো, আমরা সাহায্য করতে পারবো। এখন আসো এখানের মধ্যে আরো আছে যে প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকায় লেখো। আমরা এখানের মধ্যে কি করতে পারি, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। কি কি আছে সুন্দরবনে? আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আছে চিত্রা হরিণ, সজারু পাখি, কুমির, তারপর আছে সাপ, ম্যানগ্রোভ বন। কক্সবাজারে কি কি আছে? সমুদ্র সৈকত আছে, সেন্ট মার্টিন দ্বীপ আছে, জলপ্রপাত আছে, ইনানি বিচ আছে। কুয়াকাটাতে কি কি আছে? 100 বছরের পুরানো বৌদ্ধ মন্দির, অতিথি পাখি, সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত হচ্ছে কুয়াকাটা। তাহলে আমরা এভাবে করে এগুলাকে আলোচনা করতে পারি। তারপরে এখানের মধ্যে আরো বলেছিল আমাদেরকে, তোমার এখানে আরেকটা বলেছিল যে বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে কি করতে হবে, তাদের আকর্ষণীয় দিকগুলোকে মিল করতে হবে। একটা মিলকরণ ছিল, সেটা কি ছিল? সুন্দরবনে কি থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কি আছে আমরা পড়েছি জেনেছি, ম্যানগ্রোভ বন আছে। আমরা সেটাকে কি করতে পারি, ম্যাচ করতে পারি, মিলকরণ করতে পারি। কক্সবাজারে আছে দীর্ঘতম সমুদ্র সৈকত, আছে জলপ্রপাত। কুয়াকাটায় কি আছে? অতিথি পাখি আছে বৌদ্ধ মন্দির। এখন আসো, কেন পর্যটকরা বাংলাদেশের পাহাড়ি এলাকায় বেড়াতে আসবে তার শিক্ষকের সহায়তা আমরা শ্রেণীতে আলোচনা করি। তাহলে চলো এটা আমরা আমাদের এই ক্লাসের মধ্যে আমরা কি করি সেটাকে আলোচনা করি। প্রাকৃতিক সৌন্দর্য আহরণের জন্য পর্যটকরা বাংলাদেশের পাহাড়ি এলাকায় বেড়াতে আসবেন। এদেশের পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে বান্দরবন, আছে রাঙামাটি, জাফলং উল্লেখযোগ্য। বান্দরবনে আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের কি আছে? পাহাড়ের চূড়া তাজিং ডং। চিম্বুক পাহাড়ের চূড়া আছে বগালেক, আছে শৈলপ্রপাত। তারপরে কি আছে? বৌদ্ধ মন্দির। রাঙামাটিতে আছে কি আছে? কাপ্তাই হ্রদ, সবুজ পাহাড় ঘেরা লেকে ঘেরা সুন্দর জায়গা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বানানো পোশাক আছে, হাতির দাঁতের গহনা ও জাদুঘর আছে রাঙামাটিতে। আর জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন যা প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি ও খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কি আছে আবাসস্থল। এরপরে দেখো এখানের মধ্যে তুমি বেড়ানোর জন্য পাহাড় নাকি সমুদ্রকে বেছে নিবে, একটা প্রশ্ন ছিল সেখানে। তাহলে কি হবে, এক একজনের পছন্দটা এক এক রকম। আমি বেড়ানোর জন্য কি করব, সমুদ্র সৈকত বেছে নিব। আরেকটা প্রশ্ন আছে, এসব স্থানের পরিবেশকে আমরা কিভাবে করে সংরক্ষণ করব? ওই যে নির্বিচারে গাছ না কেটে, ওই প্রশ্নটার উত্তর হবে এটা তোমরা আমি কয়েকবার বলেছি, এটা আশা করি তোমরা পারবে। তারপরে দেখো আছে প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো কি করো, তালিকায় লেখো। কাজটি তোমরা করো, এটাও তোমরা করতে পারবে। বান্দরবন, রাঙামাটি, জাফলং এটা নিয়ে তোমরা লিখে ফেলবে। তারপরে আছে তোমার পছন্দ অনুযায়ী একটি দর্শনীয় স্থান বেছে নাও এবং কেন তুমি সেখানে যেতে চাও তা লেখো। মনে করো শ্রেণীতে যার লেখা সবচেয়ে বেশি সুন্দর হবে সে দর্শনীয় স্থানটি ভ্রমণের সুযোগ পাবে। আমি বান্দরবন যেতে চাই, কেননা সেখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিং ডং, আরও রয়েছে দার্শনিক চিম্বুক পাহাড়ের চূড়া ও বগালেক। মিলনছড়িতে রয়েছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা। এছাড়াও শহর জুড়ে রয়েছে কি অসংখ্য কিয়াং ও বৌদ্ধ মন্দির। এরপরে আছে বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে আমাদের আকর্ষণীয় কিছু মিলকরণ আছে, সেটা আমরা যখন রিডিং করেছিলাম সেখানের মধ্যে আমরা বিভিন্ন অধ্যায়ের মধ্যে কিছু কিছু ছোট ছোট মিলকরণ পেয়েছিলাম। আমি সেটা একটু আলোচনা করি।
আছে কি বান্দরবন, বান্দরবনের মধ্যে কি আছে? আছে বৌদ্ধ মন্দির। রাঙামাটিতে আছে চাকমা, আছে জাদুঘর। জাফলং সেখানে কি আছে? আছে ঝুলন্ত ব্রিজ, আছে কি খাসিয়া। আমরা এটার সাথে আমরা মিলকরণ গুলো করব। এখন আসো, আমি তোমাদেরকে এখানের মধ্যে কিছু কি দিব, কিছু শূন্যস্থান পূরণ দিব। একটু খাতা কলম নিতে হবে, তোমরা সেটা লিখে ফেলো। বোর্ডের দিকে দেখো। দেখো আমি সরে যাচ্ছি, তোমরা একটু বোর্ডটা দেখে নাও। ভূপ্রকৃতি হচ্ছে কোন দেশের ভূমির গঠন ও অবস্থা, ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কি আছে? কিছু পাহাড় আছে। তাহলে এই দুটো একটু তুলে নাও, আমি মুছে ফেলবো। আশা করি তোমাদের লেখা হয়েছে। পরের প্রশ্নটা দেখো। বাংলাদেশের
3 নম্বরে কি আছে? বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কি? পাহাড়ের নাম হচ্ছে কেওক্রাডং। বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব উঁচু ভূমি পুরাতন কি দিয়ে গঠিত হয়? পুরাতন পলিমাটি দিয়ে গঠিত হয় বা পুরাতন পলি দিয়ে গঠিত হয়। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে ড্যাশ তৈরি হয়। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি দিয়ে ভূমি তৈরি হয়েছে। নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। নূতন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। একটু দেখে তুলে নাও। এরপরে আসো সাত নম্বর। বাংলাদেশের ভাগ করা যায়। দেখো 7 নম্বর কি? বাংলাদেশের জলবায়ুকে প্রধান ড্যাশ ভাগে ভাগ করা যায়। তাহলে এটা কি হবে? প্রধান 3টি ভাগে। প্রধান কয়টি? প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। এরপরে মার্চ থেকে মে মাস পর্যন্ত কি? মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে আমাদের কি কাল? দেখো, মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল। বছরের সবচেয়ে উষ্ণ মাস কোনটি? কি হবে? এপ্রিল। এপ্রিল মাসটা কি? এপ্রিল মাসটা হচ্ছে সবচেয়ে বেশি উষ্ণ মাস। জুন থেকে ড্যাশ মাস পর্যন্ত বর্ষাকাল। তাহলে জুন থেকে কত পর্যন্ত বর্ষাকাল? অক্টোবর। দেখো, তাহলে এখানের মধ্যে আমরা কি লিখলাম? 7 নম্বরে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়।
মার্চ থেকে মে মাস পর্যন্ত কি গ্রীষ্মকাল। বছরের সবচেয়ে উষ্ণ মাস কোনটি? উষ্ণ মাস হচ্ছে এপ্রিল। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কি আমাদের বর্ষাকাল। বোর্ডের দিকে ভালো করে তাহলে তাকাও। বাংলাদেশের জলবায়ুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। মার্চ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল। বছরের সবচেয়ে উষ্ণ মাস কোনটি? উষ্ণ মাস হচ্ছে এপ্রিল মাস। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হচ্ছে বর্ষাকাল। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা ছোট ছোট প্রশ্নের আলোচনাগুলো করলাম এবং আমি এখানের মধ্যে 10টা শূন্যস্থান পূরণ দিলাম। আর বাকি যে শূন্যস্থান পূরণগুলো আছে সেটা আমি নেক্সট ক্লাসে দিব। একসাথে তোমরা দিলে পড়তে পারবে না। আজকে তাহলে এই 10টাই শিখবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।